বলিউডে অতি সম্প্রতি ছাবা বলে একটা সিনেমা হয়েছে, যেখানে শিবাজির ছেলের সঙ্গে আওরঙ্গজেবের যে বৈরিতা সেটাকে এমন একটা পর্যায়ে দেখানো হয়েছে যে দেশ জুড়ে একটা বিদ্বেষের আবহও কিন্তু তৈরি হয়েছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে বিদ্বেষ, যেটা মহারাষ্ট্রের একটা শহরে দাঙ্গা পর্যন্ত পর্যবসিত হলো, বাঙালিদের কি সত্যি এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন আছে? বাঙালি হিসেবে আমরা জিনিসটাকে কিভাবে দেখব? দেখুন, প্রথমত যদি আমরা মারাঠাদের গ্লোরিফাই করি তাহলে অতি অবশ্যই বর্গী হামলার কথা আসবেই। অনেকেই এটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে বর্গী হামলাটা আদৌ মারাঠাদের কোনো দোষ নয়। হয়তো নয়, তারা তাদের জায়গায় ঠিক ছিলেন, কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হলো চৌত আদায় করবার নামে তারা কিন্তু বাংলার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলেন এবং বাংলার মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছিলেন। তারা ধর্ম দেখে বাছবিচার করেননি। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই যে বর্গীরা যে এলেন এবং আমরা এই যে একটা ন্যারেটিভ তৈরি করছি যে আওরঙ্গজেব ভালো বা আওরঙ্গজেব খারাপ, বর্গীরা খারাপ বা বর্গীরা ভালো, ইত্যাদি ইত্যাদি, আদৌ কি মুঘল এবং মারাঠাদের এইভাবে আলাদা করার কোনো স্কোপ ইতিহাস আমাদের দেয়? কেন বলছি এই কথাটা? বর্গীরা যখন বাংলা আক্রমণ করতে এসেছিলেন সেই সময় দিল্লির মসনদে ছিলেন মুহাম্মদ শাহ। তিনি শেষ চেষ্টা করছিলেন যে যদি মুঘল সাম্রাজ্যটাকে আবার ঘুরিয়ে দাঁড় করানো যায়। তার পথের কাঁটা কিন্তু ছিল মারাঠারা, অতি অবশ্যই। কিন্তু সেই সঙ্গে এটাও ঘটনা, মারাঠাদের হাতে রাখবার জন্যই কিন্তু তিনি বাংলাকে বলি দিয়েছিলেন। কিরকম না, তখন বাংলার নবাব আলীবর্দী বা এই মুর্শিদ কুলি খাঁর সময় থেকে যে নবাবরা ছিলেন তারা স্বাধীন হিসেবেই কাজ করতেন, কিন্তু সরকারিভাবে তারা তখনও দিল্লির মুঘল বাদশাহী অধীন ছিলেন। তাদের থেকে সনদটা আসতে হতো, কিন্তু বাংলার নবাবরা ট্যাক্স খাজনা খুব একটা দিতেন না। তারা স্বাধীনভাবেই তাদের এই বাংলাটাকে চালাতেন, বাংলা, বিহার এবং উড়িষ্যা। সেই সময় যখন মারাঠারা দিল্লিকে বারবার ব্যতিব্যস্ত করে তুলছে, তো তখন দিল্লি তখন মারাঠাদের মুহাম্মদ শাহ তখন মারাঠাদের বললেন যে বাবা, ওই বাংলা আমাদের খাজনা দেয় না, তোমরা বরং তোমাদের ওই চৌথ নাকি বলছো সেটা ওই বাংলা থেকে তুলে নাও। অর্থাৎ বাংলা আক্রমণ করার বা বাংলা থেকে যথেচ্ছ খাজনা কালেক্ট করে পেট ভরানোর অনুমোদনটা এসেছিল দিল্লির মুঘল দরবার থেকেই। আমরা আলাদাটা করবো কি করে? এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, দিল্লির মুহাম্মদ শাহ কেন মারাঠাদের এরকম একটা সুযোগ করে দিয়েছিলেন? মারাঠাদের হাতে রাখার কি এমন প্রয়োজন ছিল? শুধু কি তার গদি বাঁচানো মারাঠাদের থেকে? উত্তরটা হচ্ছে গদি বাঁচানো অবশ্যই, তবে সেটা শুধু মারাঠাদের থেকে নয়। নাদির শাহ, ইতিহাস সাক্ষী, নাদির শাহ ইরান থেকে যখন মুঘলদের আক্রমণ করবার জন্য এলেন, তখন কিন্তু এই মুহাম্মদ শাহী মসনদে, সেটা সম্ভবত 1739 বা 38 এরকম নাগাদ হবে। সেই সময় কি হলো, মুহাম্মদ শাহ কিন্তু সাহায্যের জন্য যেমন রাজপুতানার রাজাদের থেকে সাহায্য প্রার্থনা করেছিলেন, আমাদের নিজাম, হায়দ্রাবাদের নিজাম পাশে এসে দাঁড়িয়েছিলেন, আওয়াদের নবাব পাশে এসে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই রকম মুহাম্মদ শাহ কিন্তু বাজিরাওয়ের কাছেও সাহায্য চেয়েছিলেন, পেশোয়ার বাজিরাও, এবং সবথেকে বড় কথা, পেশোয়ার বাজিরাও কিন্তু সেই সাহায্য দিতে রাজি হয়েছিলেন। কিন্তু পেশোয়ার বাজিরাও যাননি যুদ্ধে। তিনি বুদ্ধিমত্তার সাথে তিনি বুঝতে পেরেছিলেন নাদির শাহের সাথে ওখানে যুদ্ধ করতে গেলে হয়তো মারাঠা সাম্রাজ্যটাই হাতছাড়া হয়ে যেতে পারে। তার জন্য তিনি কি করেছিলেন, নর্মদার তীরে সৈন্য সমাবেশ করে রেখেছিলেন। কোথায় দিল্লি, কোথায় নর্মদা, নর্মদার তীরে সৈন্য সমাবেশ করে রেখেছিলেন যে নাদির শাহ দিল্লি দখল করার পর যদি দাক্ষিণাত্যের দিকে আসে তাহলে অন্তত নর্মদার তীরে নাদির শাহকে রুখে দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। আবার তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাম্রাজ্যের প্রয়োজনে কিন্তু এনারা পরস্পরের হাত মিলিয়েছেন। আবার আওরঙ্গজেবের কথাই যদি বলি, দেখুন, বাঙালি হিসেবে মুঘল সাম্রাজ্য সম্বন্ধে বলতে গেলে একটা কথা বলতে হয়, এই মুঘলরা মানে আকবর যখন এখানে মুঘল সাম্রাজ্য বিস্তার করবার চেষ্টা করেছিলেন, আকবরের পর একদম সেই সেলিম মানে জাহাঙ্গীরের সময় পর্যন্ত কিন্তু এখানকার ভূস্বামীরা, যাদের আমরা পারো ভূঁইয়া বলে জানি, যাদের
প্রায় 9 জনই ছিলেন মুসলিম এবং 3 থেকে 4 জন ছিলেন হিন্দু, চাঁদ রায়, কেদার রায় এবং আমাদের অতি অবশ্যই প্রতাপাদিত্য। এরা কিন্তু জান লড়িয়ে যুদ্ধ করেছিলেন মুঘলদের বিরুদ্ধে এবং মুঘলদের একটা হেভি লস হয়েছিল। পরে একটা এপিসোডে এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং তারপর মুঘল সাম্রাজ্যের যখন এই যে আওরঙ্গজেবের সময় কিন্তু মুর্শিদ কুলি খাঁকে বাংলায় বসানো হয়েছিল সুবেদার হিসেবে। আওরঙ্গজেবের বিশ্বস্ত সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি কিন্তু তার প্রধান দায়িত্ব পালন করেছিলেন এইটা করে, এখানকার সমস্ত জমিদারদের থেকে, সমস্ত বাংলা থেকে তিনি খাজনা কালেকশন, ট্যাক্স কালেকশন অনেক বেশি বাড়িয়েছিলেন। তার জন্য প্রচুর অত্যাচারও করতেন এখানকার জমিদারদের ওপর, এখানকার মানুষদের ওপর। সেই সময় সেই টাকা, রূপোর টাকা গরুর গাড়িতে করে ভর্তি করে সেটা পাঠানো হতো দাক্ষিণাত্যে আওরঙ্গজেবের শিবিরে। কারণ এই বাংলার টাকা দিয়েই আওরঙ্গজেবের যেমন দিল্লির দরবারে ঠাটবাট্য চলতো, ঠিক সেই রকম আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের পুরো খরচাটা কিন্তু জুগিয়েছিল বাংলা। তো সুতরাং সব দিকগুলো যদি আমরা ভাবি, এই সমস্ত ঝগড়ায় বাঙালির কিন্তু খুব একটা বেশি কিছু পাওয়ার নেই, পক্ষ নেওয়ারও নেই। বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার শিখ, জৈন, বৌদ্ধ, পারসিক যারা যারা বাংলায় আছেন, বাংলার মাটির কথা যদি আমরা ভাবি, নির্মোহভাবে আমাদের ইতিহাসকে কিন্তু পর্যালোচনা করতে হবে এবং দেখতে হবে কোনটা বাংলার স্বার্থে, কোনটা বাংলার স্বার্থের পরিপন্থী। আজকে আওরঙ্গজেব ভালো না বর্গীরা ভালো না মারাঠারা ভালো, এই চিন্তায় বাংলার সত্যিই কি এলো গেল বলুন তো।